ভোরে রামপুরায় অটোরিকশা গ্যারেজে লাগা আগুন 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুনে পুড়ে গেছে গ্যারেজে থাকা 30টি সিএনজি অটোরিকশা ও পাশের দোকান। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিসকে খবর দিলেও পৌঁছাতে দেরি করে তারা। তবে তথ্য পাওয়ার 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসার দাবি ফায়ার সার্ভিসের। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নির্বাচন কমিশনকে বিতর্কিত ধ্বংস করেছে স্বৈরাচার, বললেন তারেক রহমান। সংস্কারের পাশাপাশি জনস্বার্থ নিয়েও কথা বলার আহ্বান। গণহত্যার মামলায় পরোয়ানা জারি আগে ভাগেই জেনে গা ঢাকা দিচ্ছে অভিযুক্তরা। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের ক্ষমতা চায় প্রসিকিউশন। চট্টগ্রামে লুট হওয়া অস্ত্র বেচাকেনায় জড়িত চক্রের সন্ধান। 10 সদস্যের মধ্যে আছে রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী ও পুলিশ। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, সংবাদে এছাড়াও যা থাকছে। মুদ্রণ শেষেও সরবরাহ হয়নি 40 লাখ পাঠ্য বই। এনসিটিবির উদ্যোগে আমদানির 1,500 টন কাগজ অব্যবহৃত। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। ভোরে রামপুরায় অটোরিকশা গ্যারেজে লাগা আগুন 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। পুড়েছে 30টি সিএনজি অটোরিকশা ও 3টি দোকান। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তারা। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিসকে 5টার দিকে খবর দেওয়া হলেও তারা এসে পৌঁছায় 5:30টার পর। ফজরের নামাজের পর এমন ভয়াবহ আগুন দেখতে পান এলাকাবাসী। রাজধানীর রামপুরায় ফার্নিচারের দোকান ও সিএনজি অটোরিকশার গ্যারেজে ছড়িয়ে পড়ে আগুন। আগুন লাগা গ্যারেজের পাশেই 3তলা একটি ভবনে মোটরসাইকেলের শোরুম সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। আগুন লাগার খবরে দোকানের তালা ভেঙে মালামাল বের করেন ব্যবসায়ীরা। প্রায় মনে করেন যে প্রায় 70-80 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। একদম নিঃস্ব আমরা, অনেক কিছুই নাই, কিচ্ছু নাই। একবার রাস্তায় একবার আমি দেখবেন খাইতে পারবো, টাকা আমার কাছে নাই, একবারে সব শেষ হয়ে গেছে। কার্মো কোম্পানির ফোম আছে আর হচ্ছে সব বেতের ফার্নিচার। এখানে বেত ছাড়া আর কোনো কিছুই নেই এটার ভিতরে। এলাকাবাসীর দাবি, আগুনের সূত্রপাত ফজরের আজানেরও আগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে এমন অভিযোগ তাদের। মানে একটা ইউনিট নিয়ে আসে, এরা কোনো বলছি বারবার যে আপনারা ইউনিট ফোন দেন, আশেপাশে যত ইউনিট আছে ফোন দেন, এরা কোনো গ্রাহ্য করতে আসে না। পানি নাই, অনেকক্ষণ বসে, অনেকক্ষণ পর একটা ইউনিট আসছে, পরে আর একটা আসছে, তো জয়লা মনে করেন শেষ। আমরা বলতেছি যে এই জিনিসটা পানি দিয়ে নিবানোর জন্য, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত গাড়ি তখন আসে নাই। আমরা ফোন দিয়ে রিপোর্ট করলাম, তারপর এদিক থেকে অনেকক্ষণ পর, প্রায় অনেক টাইম পর গাড়িটা আসলো। এদিকে ফায়ার সার্ভিস বলছে 5টা 28 মিনিটে খবর পেয়ে 10 মিনিটেরও কম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্মীরা। মোট 8টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগে। তবে অগ্নি নির্বাপনে পর্যাপ্ত পানির সংকটের কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আমাদের গাড়ি যখন প্রথম আসে, যে জিনিসটা আমার দরকার, একটা পানিবাহী গাড়ি এবং টানা গাড়ি আসে, যেটাকে পাম্প লাগাই দিয়ে আমরা কাজটা করে থাকি। আর আমাদের পানিবাহী গাড়ি থাকে এবং পানি শর্টের কারণেই কিন্তু আমরা বাড়ি দ্বারা হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি আমরা আনাইছি। আগুনে পুড়ে গেছে গ্যারেজে থাকা 30টি সিএনজি অটোরিকশা। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। মোট ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনকে বিতর্কিত ধ্বংস করেছে স্বৈরাচার সরকার। বিএনপির ঘোষিত 31 দফার মাধ্যমে রাষ্ট্রের ধ্বংস হওয়া প্রতিটি প্রতিষ্ঠান মেরামতের লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে ইফতার মাহফিলে ভার্চুয়াল বক্তব্যে তিনি এই কথা বলেন। সংস্কারের পাশাপাশি জনস্বার্থ নিয়ে রাজনীতিবিদদের কথা বলার আহ্বানও জানান তিনি। জনাব মির্জা আব্বাস উপস্থিত
রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পতিত স্বৈরাচার গত 15 বছরে নির্বাচনী ব্যবস্থা সহ অনেক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এই সংকটকালে সেসব প্রতিষ্ঠান মেরামত না করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া যাবে না, আর এজন্য বিএনপির 31 দফা বাস্তবায়নের বিকল্প নেই। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল সাধারণ মানুষ। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্য বিএনপির। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, কার কতটুকু ক্ষমতা থাকবে, কি থাকবে, পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যেই ডিমান্ডগুলো, সেইগুলো আমরা কি করব। দেশের সংকটকালে সামগ্রিক উন্নয়নের জন্য জনগণের মতামতকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিচার ব্যবস্থা হতে পারে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনকে একই কাতারে দাঁড় করানো অনুচিত বলে মনে করে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশের উপর রোববার জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত মতামত দিয়ে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বেশ কিছু সুপারিশের সাথে দ্বিমত রয়েছে দলটির। এদিকে কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ২২টিতে দ্বিমত জানিয়েছে এনসিপি। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। জাতীয় সংসদ ভবনে ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান, সংবিধান পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। এছাড়া ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার বিষয়টি উচিত নয় বলে মত দিয়েছে দলটি। রাষ্ট্রের নাম পরিবর্তনেরও প্রয়োজন দেখছে না বিএনপি। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এর পরপরই মতামত তুলে ধরতে কমিশনে যায় ছাত্রদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে তারা একমত নন। যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও মত দেয় এনসিপি। আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে ১৪২টাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছি। অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে একমত হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি, যে পাশে যে মন্তব্য ঘর। আংশিক একমতের ক্ষেত্রেও যেখানে আমাদেরকে বেশি মন্তব্য করতে হয়েছে, সেখানে আমরা আংশিক একমত টিক দিয়ে তারপর আমাদের মতামতটা রেখেছি। পরে কমিশনে আসে সিপিবি। দাবি, জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অধিকাংশ প্রশ্নই অস্বচ্ছ ও অসম্পূর্ণ। আলোচনার মাধ্যমে নিজেদের প্রস্তাব ও বক্তব্য তুলে ধরার পক্ষে দলটি। সংস্কারের কাজ এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার বলে মনে করি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত শিক্ষার্থীদের পাশেই থাকবে সেনাবাহিনী, এমন আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সন্ধ্যায় ইফতার মাহফিলে তিনি এই আশ্বাস দেন। রাজধানীর সেনা মালঞ্চে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে সেনাবাহিনী। এতে যোগ দেন ২০২৪ সালে গণ অভ্যুত্থানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী। সংক্ষিপ্ত বক্তব্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত ৪,২০০ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। আহতদের মনোবল অটুট রাখার পরামর্শও দেন ওয়াকারুজ্জামান। তাদের চিকিৎসা ও আর্থিক সহায়তা বহাল থাকবে বলে জানান সেনাপ্রধান। ইফতারের পর শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা আজ পর্যন্ত 4200-এর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য। সেনা প্রধানের সাথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের বিষয়টি জানত না এনসিপি। এ বিষয়ে দলীয় সভায় আলোচনার পর নিজেদের বক্তব্য জানাবে দলটি। রোববার বিকেলে বাংলা মোটর কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় দেয়া হবে না। রাজনীতি বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 2024-এর আন্দোলন পরবর্তী রাজনীতির সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবেন। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে এনসিপি নানান পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে বিভিন্ন ভুল ত্রুটি থাকলে মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। আইএসপিআর থেকে কোনো বক্তব্য পেলে দলীয় প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান এনসিপি নেতা। তারা যে মিটিংটা করেছে সেটা আমাদেরকে মিটিংয়ের পর অবগত করেছে এবং সে বিষয়ে আমাদের মধ্যে আমরা এখনো আলোচনার সুযোগও পাইনি যে কি কথা হয়েছে। সেটা আমরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছি এবং এটা নিয়ে আমাদের একটি মিটিং হওয়ার কথা ছিল। আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিটিং করবো, মিটিংয়ে সবগুলো বিষয় পর্যালোচনা হবে, কি কি কথা হয়েছিল এবং সেটা কেন বসেছিল সেই বিষয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে তার পূর্বে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। যারা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার বিকেলে চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন নূর। বলেন, যারাই সরকার গঠন করুক না কেন, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে দরকার হবে। সেনাবাহিনী কিংবা পুলিশ কোনো বাহিনীকেই বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা যারাই সরকার গঠন করি, রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব, কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। চট্টগ্রামে অবৈধ অস্ত্রের কারবারে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। 10 সদস্যের এই চক্রে আছে রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী আর পুলিশ সদস্য। তারা মিলেমিশে দেশ বিদেশের অবৈধ অস্ত্র সংগ্রহ ও বিক্রির পাশাপাশি গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের কারবারও করছে। সম্প্রতি এক পুলিশ কনস্টেবল সহ 6 জনকে গ্রেপ্তারের পর চক্রটির ব্যাপারে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গত 3 মার্চ চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত হয় জামাতের 2 কর্মী। এ সময় নিহত এক জামাত কর্মীর ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্রাজিলিয়ান টরাস পিস্তলটি 5 আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে লুট হয়। পুলিশ এই অস্ত্র লুটের বিষয়টি তদন্ত করতে গিয়ে সন্ধান পায় অন্তত 10 জনের অস্ত্র চোরাচালান চক্রের। এই চক্রের কাছে আছে সম্প্রতি থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র। পরে তারা 2টি অস্ত্র মোট 10 লাখ টাকা দামে বিক্রি করে জামাতের এক নেতা ও ব্যবসায়ীর কাছে। এই অবৈধ অস্ত্র কারবারে জড়িত 7 সদস্যের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর পুলিশ গ্রেফতার করে 6 জনকে, যাদের 2 জন অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এই অস্ত্র উদ্ধার করতে গিয়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এরা সবাই একটা চক্রের সাথে জড়িত। এটা একটা সংঘবদ্ধ চক্র। এরা এই অঞ্চলটাতে অস্ত্র সাপ্লাই দিয়ে বিক্রি করে আর কি, বিভিন্ন টাকার বিনিময়ে বিক্রি করে। এই অস্ত্রগুলো দিয়ে বিভিন্ন মানুষের সাথে অপরাধজনক বিষয় যেগুলো সেগুলো ঘটায় থাকে। পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার হওয়া টরাস অস্ত্রটি লোহাগাড়া থানা থেকে লুট হয়। সেটি 7 থেকে 10 হাত বদল হয়ে পতেঙ্গার ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। এসব অস্ত্র নানা অপরাধে ব্যবহার হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সক্রিয়। লুট হওয়া অস্ত্র কিংবা অন্যান্য অস্ত্র এই ধরনের ভাগ করা আসলে কোনো ক্রিমিনাল নেই। যারা ক্রিমিনাল তারাই এগুলো করছে। আমাদের নজরদারি সবার উপরেই আছে
এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এই অস্ত্রগুলো পুনরুদ্ধার করার জন্য এবং সমাজে যে কোনো ধরনের অস্ত্র থাকলেই সেটা আমরা অ্যারেস্ট করার জন্য চেষ্টা করছি। চট্টগ্রামে 5 আগস্ট বিভিন্ন থানা থেকে মোট 813টি অস্ত্র ও 44,000-এর বেশি গুলি লুট হয়। আর প্রায় 8 মাসেরও বেশি সময় পার হলেও উদ্ধার হয়নি 1.5 শতাধিক অস্ত্র। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ পাঠায়। এছাড়া সিআইসি আগামী 15 দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী মেয়ে ইশরাত জাহান কাদের এবং জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত সমস্ত তথ্য চেয়েছে। এর আগে 20 মার্চ দলীয় পদ ও প্রার্থিতার জন্য ঘুষ গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। জিএম কাদের আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলীয় নেতা ছিলেন এবং 2009 থেকে 2013 সাল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হলো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে। সকাল 8:30টার দিকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। এর আগে বুধবার বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষের মাধ্যমে এ রুটে ফেরি সার্ভিসের পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয়। আপাতত একটি ফেরি দিনে 2 বার রুটটিতে চলাচল করবে। ফেরি চালু করতে 2 প্রান্তের নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে 4 লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। বাস, ট্রাক সহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছার সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়বে বলে আশা স্থানীয়দের। দেশের ইতিহাসে প্রথমবার চালু হচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল। পরীক্ষামূলক যাত্রা পেরিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আজ। আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, প্রথমবার দেশের ইতিহাসে সমুদ্রপথে ফেরি চলাচল নিয়ে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, আর আনুষ্ঠানিক উদ্বোধন কখন হতে পারে, কোন কোন উপদেষ্টারা থাকছেন? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের একেবারে বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থান। এই মুহূর্তে আমাদের অবস্থান আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনটাই যে কপোতাক্ষ ফেরি, অর্থাৎ ফেরিটির নাম হচ্ছে কপোতাক্ষ। সেটি আজকে সকাল 8:30টার কিছু সময় পর নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন এইটি আসলে আনুষ্ঠানিকভাবে যাত্রা যে কার্যক্রম সেটি শুরু করেন। এবং আমরা দেখছি আসলে এই কার্যক্রমকে মাথায় রেখে সন্দ্বীপের এই পাশে আমরা অসংখ্য মানুষকে দেখতে পেয়েছি এবং তাদের অনেকে আজকে এই ফেরিতে এই কালের সাক্ষী হওয়ার জন্য এসেছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তাদের মনের যে আকুতি সেটি জানার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই যে 18 কিলোমিটারের যে পথ সেটি তারা অতীতেও পার হয়েছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের অনেক প্রিয়জনকে তারা এই সমুদ্রেই তাদেরকে আসলে সলিল সমাধি হতে হয়েছে। অনেক প্রসূতি মাকে এই সমুদ্রেই মারা যেতে হয়েছে, অনেক অসুস্থ মানুষকে মারা যেতে হয়েছে, অনেক বিদেশ যাত্রী তারা আসলে এই সমুদ্রের মাঝখানেই তাদের বিদেশ যাওয়ার যে স্বপ্ন সেটি আসলে ভেঙে গেছে, অর্থাৎ চুরমার হয়ে গেছে। আর সেই জায়গা থেকে তারা মনে করছেন যে তারা দীর্ঘকাল ধরে একটি নিরাপদ পথ যে তারা খুঁজছিলেন সেটি আসলে আজকে তারা পেয়েছেন এবং তারা মনে করছেন যদি সৃষ্টিকর্তা তাদের উপর সহায় থাকে তাহলে এই যে ফেরি এটি আসলে বছরের প্রতিদিনই চলাচল করবে এবং সেক্ষেত্রে তাদের দীর্ঘকালের যে কষ্ট সেটি অনেকটা লাঘব হবে। আমরা জানি যে সকাল 8:30টার কিছু সময় পরে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এবং ফেরিটি যখন সন্দ্বীপের গুপ্তছড়া এলাকায় গিয়ে পৌঁছাবে তখন সেখানকার যে সন্দ্বীপ উপজেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে আনুষ্ঠানিক একটি সভা হবে এবং সে সবার মধ্যে দিয়ে এটি আসলে এই বিষয়ে বক্তব্য দেওয়া হবে। পাশাপাশি এটির আজকে এই যে কার্যক্রম সেটির সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তিনিও আসলে ভার্চুয়ালি এই যে মতবিনিময় সভা সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে। তা আমরা দেখছি আসলে মানুষের অসম্ভব রকমের ভালো লাগার যে দৃশ্য। আপনি জানেন যে আজকে থেকে 1 সপ্তাহ পরে ঈদুল ফিতর শুরু হবে। আমরা দেখেছি আসলে মানুষের মধ্যে ঈদুল ফিতরের যে আনন্দ সেই রকম আনন্দ এই সন্দ্বীপবাসীর মধ্যে দেখেছি। তারা মনে করছেন যে তাদের অনেক পূর্বপুরুষ যারা সমুদ্রেই তাদের সলিল সমাধি হয়েছে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা, সেরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার তাদেরকে আর মুখোমুখি হতে হবে না এবং তার চূড়ান্ত যে রূপ সেটি
দেওয়ার জন্য তারা এখন সন্দ্বীপের পথে রওনা হয়েছেন। আমরা দেখছি এখানে আসলে সন্দ্বীপের নানা পেশার মানুষজন এখানে এই ফেরিতে এখন অবস্থান করছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা আসলে সব ব্যবস্থাই ফেরিতে রেখেছেন। তো আপাতত ফেরিটি সেখানে যাচ্ছে এবং সমুদ্রের যে তর্জন গর্জন অর্থাৎ সমুদ্রের যে ঢেউ এবং রোলিং সেটি যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো প্রতিদিন দিনে দুবার এই ফেরিটি যাতায়াত করবে এমন একটি খবর আমাদের কাছে আছে। তো আমরা দেখি যে লোকজন এখানকার যারা দ্বীপের যারা বাসিন্দা রয়েছে তারা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে, যেটি সন্দ্বীপের যে উপজেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে গিয়ে আনুষ্ঠানিক যে উদ্বোধন নিয়ে কার্যক্রম হবে তার মধ্য দিয়ে তারা যে কাঙ্ক্ষিত যে দীর্ঘদিনের যা তাদের কষ্ট সেটি লাঘব হবে বলে তারা মনে করছেন। আমরা এটি নিয়ে সবার সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ বলছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তাদের যে সেবা তারা নিরবচ্ছিন্নভাবে দিয়ে যাবেন। এ হচ্ছে চট্টগ্রামের বঙ্গোপসাগরের মাঝখান থেকে আমার কাছে সন্দ্বীপ চট্টগ্রামের যে ফেরি সার্ভিস চালু তার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন। ছাপানো শেষ, কিন্তু 40 লাখ পাঠ্য বই এখনো সরবরাহ হয়নি। এদিকে এনসিটিবির উদ্যোগে আমদানি করা 1,500 টন কাগজ অব্যবহৃত রয়ে গেছে। এই কাগজ কিনে রাখতে মুদ্রণ ব্যবসায়ীদের অনুরোধ করছে এনসিটিবি, কিন্তু ব্যবসায়ীদের দাবি আগামী বছর কাগজের মান পরিবর্তন হলে গুনতে হবে লোকসান। স্বাভাবিক সময়ে বই ছাপাতে 4 থেকে 5 মাস সময় লাগে, সেজন্য আগস্ট থেকে শুরু হয় ছাপানোর কাজ। কিন্তু গত বছর গণঅভ্যুত্থানের পরে 40 কোটি বই ছাপানোর প্রক্রিয়া শুরু হয় ডিসেম্বরে। তাই জানুয়ারিতে কাগজ সংকট দেখা যায়। এ পরিস্থিতিতে 8000 টন কাগজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। প্রথম ধাপে কাগজ আসে ফেব্রুয়ারির শেষ দিকে, আর 1500 টন আসে মার্চে। অথচ এর মধ্যে বই ছাপানো প্রায় শেষ। কোনো জায়গায় অতিরিক্ত বই চলে গেছে, সেখান থেকে আমাদের কাছে চিঠি আসছে যে আমাদের কাছে অতিরিক্ত বই চলে আসছে। কোনো জায়গায় বই যায় নাই, কিছু ক্ষেত্রে হয়তো 500-1000 বই যায় নাই, কিন্তু যায় নাই সেটাই হলো কথা। সেই না যাওয়ার সংখ্যাটা আমরা নিরূপণ করছি। কিন্তু আমদানি করা কাগজে শুধু বিনামূল্যের বই ছাপানো যাবে, ফলে এই কাগজ বাইরে বিক্রি করা সম্ভব নয়। এদিকে মুদ্রণ ব্যবসায়ীদের বই ছাপানো শেষ, এতে বিপাকে পড়েছে আমদানিকারকরাও। আগামী বছরের জন্য কাগজ কিনতে ব্যবসায়ীদের অনুরোধ জানাচ্ছে এনসিটিবি, কিন্তু সে ঝুঁকি নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা। আমরা যেহেতু কাগজটা যথাসময় পাই নাই, বাজার থেকে কিনে অনেক বই দিয়ে দিছি। এখন আমাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বাড়তি কাগজটা নেওয়ার জন্য। বাড়তি কাগজের যে দামটা, এটা বাজারে প্রচলিত এখন দামের চাইতে 10 থেকে 15,000 টাকা টন বেশি। আগামী বছরের যে টেন্ডারে যদি কাগজের স্পেসিফিকেশনের চেঞ্জ হয়, ধরা যাক আমরা যদি অফ হোয়াইট কাগজে যাই, তাহলেও যে কাগজটা আমদানি করা হয়েছে সেটা হাই হোয়াইট, এটা আমরা ব্যবহার করার সুযোগ করে দিব। টেন্ডার ডকুমেন্টে আমরা এই ধরনের সুযোগ রাখবো যাতে এটাও ব্যবহার করতে পারে, তাতে তাদের কোনো ভয়ের কিছু নাই। এনসিটিবির তথ্য অনুযায়ী সব বই ছাপানো হলেও 40 লাখ এখনো সরবরাহ হয়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে আজ, জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। নাম পাল্টালেও ইউনেস্কোর স্বীকৃতিতে সমস্যা হবে না। বলেন, আগে শুধু বাঙালির উৎসব থাকলেও এবার সব জাতিগোষ্ঠী নিয়ে স্মরণীয় আয়োজন হবে। এদিকে ইসলামী মূল্যবোধ সহ বেশ কিছু বিষয় যুক্ত হবে বলে জানান সচিব। দেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখ বাংলা বর্ষবরণ। 4 দশক ধরে উৎসবের অবিচ্ছেদ্য অংশ মঙ্গল শোভাযাত্রা। সব ধর্ম বর্ণের মানুষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শোভাযাত্রা 2016 সালে পায় ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি। 1986 সালে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয়ে 1990 সালে পরিচিতি পায় মঙ্গল শোভাযাত্রা নামে। এবার সে নাম পাল্টাবে কিনা সে সিদ্ধান্ত হবে সোমবার। সংস্কৃতি উপদেষ্টা বলছেন, এবার ভিন্ন মাত্রার আয়োজন হবে। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে। এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে
যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। এবার বর্ষবরণে ইসলামী মূল্যবোধ সহ বেশ কিছু বিষয় যুক্ত হবে। নিশ্চিত করা হবে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। ইসলামী সংস্কৃতির কথাও এখানে আলোচনা হয়েছে, যেটা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায়। প্রতিবারের মতো এবারও রমনা বটমূলে থাকছে ছায়ানটের আয়োজন। গান বাছাইয়ে কোনো নির্দেশনা নেই বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। আর ঢাবি উপাচার্য জানান বৈচিত্র্যের মধ্যেই ঐক্য ধরে রাখতে হবে। আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, প্রতিটি মূলধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে। এবার সন্ধ্যার মধ্যে অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা থাকছে না। রাতে সংসদ ভবন এলাকায় হবে ড্রোন শো। আকাশে কিছু ড্রোন দিয়ে কিছু ইমেজ তৈরি করা হচ্ছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুর সদরে পৌর শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে এক শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাত 10টার দিকে উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি। নিহত স্বজনদের দাবি, লিটন হাওলাদারকে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি হিসেবে সম্প্রতি কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি। এর জেরে নতুন মাদারীপুর এলাকায় রাতে একা পেয়ে শাকিলের উপর হামলা চালায় লিটন ও তার ভাতিজা আলামিন সহ 15 থেকে 20 জন। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে আরও 2 জনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় 250 শয্যা জেলা সদর হাসপাতালে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে শাকিল মুন্সি নামক একজন মারা গেছে। তো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান। কিশোরগঞ্জে ছাত্রদল নেতা আশিক হত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে রোববার কটিয়াদি মডেল থানায় মামলা করেছেন। মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল সহ 29 জনকে আসামি করা হয়েছে। শনিবার চাতল বাঘাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের নাম প্রস্তাব করা হয়। এর বিরুদ্ধে কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ঢাকা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত দল প্রতিষ্ঠানে গিয়ে কাজ শুরু করে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ালে ছাত্রদল নেতা আশিক নিহত হয়। আহত হয় অন্তত 9 জন। পাবনায় মিলন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগরবাড়ি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার জানায়, বিকেলে স্থানীয় মুজাহিদ ক্লাবে ইফতারের জন্য বাড়ি থেকে বের হন মিলন। সন্ধ্যায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মিলনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরিকল্পিতভাবে মিলনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। হত্যা না সড়ক দুর্ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। মুক্তিপণের 46 লাখ টাকা দিয়েও দালালদের অত্যাচার থেকে রেহাই পেলেন না মাদারীপুরের শিবচরের বাগমারা গ্রামের যুবক সজীব সরকার। বুধবার লিবিয়ার একটি সড়কে সজীব সরকারের মরদেহ ফেলে রেখে যায় দালাল চক্র। স্বজনদের অভিযোগ, শিবচরের শিরখারা গ্রামের দালাল বোরহান ব্যাপারী ইতালি নেয়ার কথা বলে 15 লাখ টাকায় চুক্তি করে সজীবের সাথে। তবে ইতালি যাওয়ার আগেই লিবিয়ায় আরেক দালালের কাছে সজীবকে বিক্রি করে দেয় বোরহান। পরে পরিবারকে ভিডিও কলে রেখে সজীবের উপর নির্যাতন করে দালালরা। এ সময় তারা সজীবের পরিবারের কাছে 2 দফায় 31 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সজীবের পরিবার টাকা দিলেও তাকে মুক্তি দেওয়া হয়নি বলে জানায় স্বজনরা। দালালদের নির্যাতনে অসুস্থ হয়ে লিবিয়ার বেসরকারি হাসপাতালে মারা যায় সজীব। পরে তার মরদেহ রাস্তায় ফেলে পালিয়ে যায় দালালরা। সজীবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও দালালদের বিচারের দাবি স্বজনদের। অনেক পড়া মারছে, মারিস ডাবল ফ্লাপ দুনিয়া এখানে বিদায় করে গেছে।
আমার বাবা দুনিয়া বিদায় করছে, আবার টাকাও নিয়ে গেছে। এর আমি বিচার চাই বুরহান দালালের বিচার চাই আমি। বুরহান দালাল তাদের অনেক টাকা মুক্তিপণ চেয়ে প্রথমে আদায় করছে, তার পরবর্তীতে আবার মুক্তিপণ চাইছে 25 লক্ষ টাকা। তারপরে এই 25 লক্ষ টাকা আদায় করে তাদের অনেক অত্যাচার করছে। এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যেন তাদের পরিবার আমাদের কাছে আসে এবং তার পরিবারের কাছ থেকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করব। আর আইনগত ব্যবস্থা যে সর্বোচ্চ করার দরকার আমরা এটা করব। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।